আপনারা দেখছেন যুবশক্তি বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুষ্কা। আচ্ছা, সব দায় কি মোদী সরকারের? এতদিন তো আমরা জেনে এসেছি ভালো পড়াশোনা করলেই মিলবে চাকরি। এখনকার তরুণ তো সেই বিশ্বাসেই আঘাত পাচ্ছে। তাই তরুণ প্রজন্মই কিন্তু বারবার নামছে মাঠে, যাতে প্রশ্ন করছে তারা কেন চাকরি নেই। বারবার কিন্তু ভারতীয় যে অর্থনৈতিক মডেল তাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। ভারতীয় অর্থনৈতিক মডেল এই মুহূর্তে কতটা সুরক্ষিত? গোটা বিশ্বে কিন্তু এই মুহূর্তে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের পরে কিন্তু যুব আন্দোলন, ভারতীয় যুব সমাজ যে আন্দোলন করছে, যারা সরাসরি শিক্ষার সঙ্গে যুক্ত, যাদের রীতিমতো কর্মসংস্থান যাদের অত্যন্ত প্রয়োজনীয়, সেই বিষয়টি কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে গোটা ভারতবর্ষে এবং গোটা বিশ্বের সমাজের কপালে। এবং বলাই যায় যে এই বিষয়টি কিন্তু রীতিমতো চিন্তার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে সম্পূর্ণ প্রতিবেদন শুনতে, জানতে, আপডেটেড থাকতে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। ভারতের অর্থনীতি দীর্ঘদিন ধরে দ্রুত বৃদ্ধির কথা বলা হয়েছে। প্রবৃদ্ধির কথা বলেছে জিডিপি গ্রোথ, ফোর্থ লার্জেস্ট ইকোনমি। নরেন্দ্র মোদী সরকার 3টি টার্মে ভারতকে অন্য এক দিগন্তে পৌঁছে দিয়েছে, কিন্তু সেই বৃদ্ধি, সেই প্রবৃদ্ধি, চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ কি সবার জন্য কাজের সুযোগ করে দিয়েছে? ক্রোনোলজি কি বলছে? সম্প্রতি দেশের শিক্ষিত যুব সমাজের আন্দোলন নতুন করে সেই প্রশ্ন তুলেছে। চিফ জাস্টিস সূর্যকান্ত বেকার যুবকদের আরশোলা বলার পর থেকে সেই শব্দকেই কিন্তু নিজেদের পরিচয় বানিয়ে তুলেছে যুব সমাজদের এক অংশ। এরপর সেই প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এটি প্রথম জীবিকার দাবিতে আন্দোলন নয়। 2021 সালে কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছিলেন। চলতি বছরের মার্চ মাসে কম মজুরির প্রতিবাদে শিল্প শ্রমিকরাও কিন্তু বিক্ষোভ দেখান। সম্প্রতি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং বেকারত্বের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল যুবক যুবতীরা। এই আন্দোলনে মধ্যবিত্তের বড় অংশও যোগ দিয়েছিলেন। রিপোর্ট বলছে 1990-এর দশকের পর ভারতে অর্থনৈতিক বৃদ্ধি মূলত কর্পোরেট সংস্থা কেন্দ্র করেই এগিয়েছে। এই সময় দেশের শীর্ষ 10% মানুষের আয় অনেক দ্রুত বেড়েছে, কিন্তু সেই বৃদ্ধির সঙ্গে সমান তালে বাড়েনি স্থায়ী ও ভালো মানের চাকরি। ফলে বহু মানুষ কৃষি, ছোট ব্যবসা এবং অনানুষ্ঠানিক কাজ থেকে সরে গেলেও তাদের জন্য নিরাপদ নতুন কর্মসংস্থান কিন্তু তৈরি হয়নি। এর ফলে বিপুল সংখ্যক মানুষ অনিশ্চিত জীবিকার মধ্যে আটকে পড়েছেন। আজও দেশের মাত্র 10-12% মানুষের হাতে স্থায়ী ও সংগঠিত ক্ষেত্রে চাকরি রয়েছে। বাকিরা মূলত অসংগঠিত ক্ষেত্রেই কাজ করেন, আনঅর্গানাইজড সেক্টরে। কোভিডের পর অনেক মানুষ আবার বাধ্য হয়ে কৃষিকাজ বা লোকাল জায়গায় দিনমজুরিতে ফিরে গিয়েছেন। রিপোর্ট বলছে কৃষকদের দীর্ঘ আন্দোলন, কম মজুরির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ এবং আজকের যুব আন্দোলন সবকটির পিছনেই রয়েছে নিরাপদ জীবিকা ও কর্মসংস্থানের সংকট। মধ্যবিত্তের জন্য শিক্ষা ছিল উন্নত জীবনের সবচেয়ে বড় ভরসা। তাই পরিবারগুলি এখনো উচ্চশিক্ষায় বিপুল খরচ করছে, কিন্তু সেই শিক্ষার পরও চাকরি মিলছে না। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় দ্য স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া 2026 রিপোর্ট অনুযায়ী 15 থেকে 25 বছর বয়সী স্নাতকদের মধ্যে বেকারত্ব প্রায় 40%। 25 থেকে 29 বছর বয়সীদের ক্ষেত্রে তা প্রায় 20%। যারা কাজ পাচ্ছেন তাদের মধ্যে খুব কম মানুষ স্থায়ী চাকরি পাচ্ছেন। নতুন চাকরিতে বেতনের বৃদ্ধিও আগের তুলনায় বেশ কম। সরকার কল্যাণমূলক প্রকল্প ও নগদ সহায়তার মাধ্যমে কিছুটা স্বস্তি দিলেও তা দীর্ঘদিন নিরাপদ কর্মসংস্থানের বিকল্প হতে পারে না। যুব সমাজের প্রশ্ন একটাই, আরশোলাদের আন্দোলন কি সাময়িক, নাকি এটি ভারতের বর্তমান অর্থনৈতিক মডেলের জন্য অশনি সংকেত? সীমিত কিছু ছাড় দিয়ে কি পরিস্থিতি সামলানো সম্ভব, নাকি দেশের অর্থনীতি ও রাজনীতির সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তরই আগামী দিনে ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। নিঃসন্দেহে যুব সমাজের ভবিষ্যতের প্রশ্ন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। যুবশক্তি বাংলা, সঙ্গে থাকুন।